আমার প্রিয় ছাত্রছাত্রী, নবম শ্রেণীর আমরা এর আগের ক্লাসে সালোক সংশ্লেষ পদ্ধতি কাকে বলে, সালোক সংশ্লেষ পদ্ধতি কোথায় হয়, সালোক সংশ্লেষ পদ্ধতিতে রাসায়নিক সমীকরণ কি, গাছের পাতাতেই সালোক সংশ্লেষ পদ্ধতি সবচেয়ে ভালো কেন হয়, সালোক সংশ্লেষ পদ্ধতিতে কোন কোন উপাদান প্রয়োজন হয় এবং উদ্ভিদ সেগুলো কোথা থেকে সংগ্রহ করে নেয়, আমরা এই বিষয়গুলো আলোচনা করে নিয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় সালোক সংশ্লেষ পদ্ধতি, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিভাবে সূর্যের আলোকের উপস্থিতিতে সূর্যের আলোর শক্তি শোষণ করে ক্লোরোফিল সেই শক্তির সাহায্যে কার্বন ডাই অক্সাইড এবং জলের বিক্রিয়া ঘটিয়ে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে। আমরা সেই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা করব। সালোক সংশ্লেষ পদ্ধতিকে আমরা প্রথমে দুটো পর্যায়ে ভাগ করব। সালোক সংশ্লেষ পদ্ধতির দুটো পর্যায়, একটি পর্যায়কে বলে আলোক বিক্রিয়া বা আলোক দশা, কারণ এই বিক্রিয়া হতে গেলে সূর্যের আলো একান্ত প্রয়োজন হয়, তাই এই পর্যায়ের নাম আলোক দশা বা আলোক বিক্রিয়া। আর একটা পর্যায়ের নাম আলোক নিরপেক্ষ দশা, অর্থাৎ এই দশায় সূর্যের আলোর সরাসরি কোনো প্রয়োজন হয় না, তবে পরোক্ষভাবে দরকার হয়, কারণ আলোক দশা না হলে আলোক নিরপেক্ষ দশা হবে না। অনেক ক্ষেত্রে আলোক নিরপেক্ষ দশাকে অন্ধকার দশাও বলা যেতে পারে বা রাসায়নিক বিক্রিয়া দশাও বলা যেতে পারে। সালোক সংশ্লেষের এই যে দুটো পর্যায়, আলোক দশা এবং আলোক নিরপেক্ষ দশা, এর মাধ্যমে সংগঠিত হয়। তো আমরা আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় শুরু করব সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে আলোক দশা। আলোক দশা কিভাবে সংগঠিত হয়, তারপর আমরা পড়ব আলোক নিরপেক্ষ দশা কিভাবে সংগঠিত হয়। আলোক দশা কিভাবে সংগঠিত হয় সেই আলোচনা আমরা শুরু করব। সেই আলোচনার শুরুতে আমরা দেখে নেব যে এই আলোক দশা, এই আলোক দশার বিক্রিয়া কোথায় সংগঠিত হয় এবং এই বিক্রিয়াতে কি কি প্রয়োজন হয়। আমরা যদি দেখি কি কি প্রয়োজন হয়, তাহলে দেখব আমরা এই দশার বিক্রিয়াতে দরকার হয় ক্লোরোপ্লাস্টিড অর্থাৎ ক্লোরোফিল। ক্লোরোপ্লাস্টিড মধ্যস্থ ক্লোরোফিল এই বিক্রিয়াতে দরকার, না হলে এই বিক্রিয়া সংগঠিত হবে না। এই বিক্রিয়াতে দরকার পাতার কোষের ভেতরে থাকা আরেকটি পদার্থ যার নাম NADP। এটি একটি রাসায়নিক যৌগিক পদার্থ যার পুরো নাম নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট পুরো নাম। এছাড়া দরকার হয় ADP অ্যাডিনোসিন ডাইফসফেট। আমরা জানি ATP আমাদের জীবকোষের এনার্জি কারেন্সি, তার মধ্যে শক্তি সঞ্চিত থাকে। সেই ATP তৈরি হতে গেলে এই ATP দরকার হয় এবং সালোক সংশ্লেষের সময়, আলোক দশার সময় আমরা দেখতে পাবো সূর্যের আলোর শক্তিকে, আলোক শক্তিকে এই ATPর মধ্যে আবদ্ধ করে দেওয়া হবে। আর দরকার হয় অজৈব ফসফরাস PI, ইনঅর্গানিক ফসফরাস, এই পদার্থ দরকার হয়। আর দরকার হয় কাঁচামাল হিসেবে জল H2O, এই জলেরই ভাঙন হবে এবং তারপরে পরবর্তী বিক্রিয়া সংগঠিত হতে পারবে। তাহলে এই পদার্থগুলো দরকার হয়। এবারে আমরা দেখে নেব আলোক দশার বিক্রিয়া কোথায় সংগঠিত হয়। আলোক দশার বিক্রিয়া আমরা এর আগেই দেখেছি ক্লোরোপ্লাস্টিডের গঠনে। ক্লোরোপ্লাস্টিড একটা থলির ন্যায় কোষাঙ্গাণু, এটা ক্লোরোপ্লাস্টিড একটা থলির ন্যায় কোষাঙ্গাণু। এই অঙ্গাণুর ভেতরে পুরো তরল পদার্থে পূর্ণ থাকে যার নাম হচ্ছে ধাত্র। ধাত্র এবং এটা এই অঞ্চলটার নাম হচ্ছে স্ট্রোমা। যে তরল পদার্থতে পূর্ণ থাকে তার নাম হচ্ছে ধাত্র, আর এই জায়গাটাকে বলে স্ট্রোমা। স্ট্রোমার মধ্যে কিছু থলি থাকে, সেই থলিকে বলা হয়, পুরো থলির এই পুরো সারিটাকে বলা হয়, থলির এই পুরো সারিটাকে বলা হয় গ্রানা বা গ্রানাম। গ্রানাম এক বচন, গ্রানা বহু বচন। এর মধ্যে এখানে অনেকগুলো থলি সারিবদ্ধভাবে সাজানো রয়েছে, যার প্রত্যেকটা থলিকে, এক একটা থলিকে বলা হয় থাইলাকয়েড। আমরা আগের পাঠে এটা দেখে নিয়েছি থাইলাকয়েড।
এই থাইলাকয়েড থলির ভেতরেই ক্লোরোফিল কণা তৈরি হয় বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম দানার মধ্যে। সেই দানাকে বলে কোয়ান্টাজোম বা অ্যান্টেনা কমপ্লেক্স। এই আলোচনা আমরা আমাদের এর আগের ক্লাসে আমরা বিস্তারিতভাবে করে নিয়েছি, আমরা আরেকবার রিভাইজ করে নিলাম। এই থাইলাকয়েডের ভেতরে সংগঠিত হবে সালোক সংশ্লেষের আলোক দশা, এর মধ্যে সংগঠিত হবে সালোক সংশ্লেষের প্রথম বিক্রিয়া আলোক দশা, তারপরে দ্বিতীয় দশা সংগঠিত হবে এই স্ট্রোমার মধ্যে, যাকে বলা হয় আলোক নিরপেক্ষ দশা। আলোক নিরপেক্ষ দশা এটা শুরু হবে, এই সংগঠিত হবে এই স্ট্রোমার মধ্যে। প্রথমে থাইলাকয়েডের মধ্যে হবে আলোক দশা, থাইলাকয়েডের মধ্যে আলোক দশা হলে তারপর প্রয়োজনীয় যে সমস্ত পদার্থ উৎপন্ন হবে তা থাইলাকয়েড থেকে বেরিয়ে আসবে স্ট্রোমার মধ্যে, তারপর স্ট্রোমার মধ্যে হবে আলোক নিরপেক্ষ দশা। তাহলে আমরা প্রথমে একটু দেখে নিই যে থাইলাকয়েডের ভেতরে, গ্রানার এই থাইলাকয়েডের মধ্যে যে অ্যান্টেনা কমপ্লেক্স বা কোয়ান্টাজোম রয়েছে, আসলে 250 থেকে 300টা ক্লোরোফিলের গুচ্ছ দানা, তার মধ্যে কিভাবে এই আলোক দশা এই সমস্ত উপাদান দিয়ে সংগঠিত হয়, আমরা এখন সেই অংশটা দেখে নিই। সালোক সংশ্লেষের বিক্রিয়া শুরু হয় দিনের বেলায়, যখনই সূর্যের আলো পৃথিবীতে এসে পড়ে তখনই সেই সূর্যের আলোর সাহায্যে এই বিক্রিয়া শুরু হয়ে যায়। এই সূর্যের আলো যখন পাতার উপরে বা উদ্ভিদের সবুজ অংশে এসে পতিত হয়, তখন এই সূর্যের আলোর যে ফোটন কণা, সেই ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল। আমরা প্রথমেই দেখব কি হয়। ক্লোরোফিল সূর্যের আলোর ফোটন কণা শোষণ করে। ক্লোরোফিল প্রথম অবস্থায় থাকে নিষ্ক্রিয় বা স্বাভাবিক ক্লোরোফিল। স্বাভাবিক ক্লোরোফিল হচ্ছে নিষ্ক্রিয় ক্লোরোফিল। স্বাভাবিক ক্লোরোফিল, এই স্বাভাবিক ক্লোরোফিলকে বলা হয় নিষ্ক্রিয় ক্লোরোফিল। এই স্বাভাবিক ক্লোরোফিল প্রথমেই শোষণ করবে সূর্যের আলো থেকে আসা ফোটন কণা। সূর্যালোকের ফোটন কণা আসলে শক্তি কণা, সূর্যালোক এখান থেকে শোষণ করবে ফোটন কণা। এই ফোটন কণা আসলে শক্তি কণা। এই শক্তি কণা শোষণ করলেই এই ক্লোরোফিল থেকে ইলেকট্রন বিচ্ছিত হবে এবং এই স্বাভাবিক বা নিষ্ক্রিয় ক্লোরোফিল সক্রিয় হয়ে উঠবে। ক্লোরোফিল সক্রিয় ক্লোরোফিলে পরিণত হবে। আর ক্লোরোফিল যখনই সক্রিয় হবে তখন এই ক্লোরোফিল থেকে এক একটা ক্লোরোফিল অণু থেকে দুটো করে ইলেকট্রন কণা বেরিয়ে যাবে। ইলেকট্রন বেরিয়ে যাবে ক্লোরোফিল থেকে, ইলেকট্রন বেরিয়ে গিয়ে যাওয়ার ফলেই ক্লোরোফিল সক্রিয় হবে এবং ক্লোরোফিল ধনাত্মক আয়নে পরিণত হয়ে যাবে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য। একেই বলা হয় সক্রিয় ক্লোরোফিল। আর সূর্যের আলোর যে ফোটন কণা শোষণ করলো ক্লোরোফিল, সেই শক্তি গেল ইলেকট্রনের মধ্যে। ফলে এই ইলেকট্রন উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন রূপে ক্লোরোফিল থেকে বিচ্যুত হয়ে গেল। এই ইলেকট্রন আসলে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন। এই উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনের এই শক্তি দিয়েই এটিপি তৈরি হবে এবং সৌরশক্তি উদ্ভিদের কোষের ভেতরে আবদ্ধ হবে। আমরা সে আলোচনাও করে নেব। এই ক্লোরোফিল থেকে যে ইলেকট্রন নির্গত হয়, সেই ইলেকট্রন বিভিন্ন বাহকের মধ্যে দিয়ে অগ্রসর হয় এবং সে তার শক্তিকে ত্যাগ করে। সেই শক্তি গ্রহণ করেই এডিপির সঙ্গে ফসফরাস যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। পুরো ব্যাপারটা দেখে নিই একটু কেমন ভাবে হয়। এগুলো হচ্ছে সেই ক্লোরোফিলের গুচ্ছ। এই যে অংশটুকু আমরা এখানে এঁকেছি, এটাই হলো এই প্রথম নিষ্ক্রিয় ক্লোরোফিলের সক্রিয় হয়ে ওঠা এবং তা থেকে এটিপি তৈরি হওয়া। এই ঘটনাটা ঘটে যে সমস্ত ক্লোরোফিল কণাতে, তাকে বলা হয় সালোক সংশ্লেষে পিএস অন, ফটোসিস্টেম অন। এখানে যে ক্লোরোফিল গুচ্ছটা রয়েছে তাকে বলে ফটোসিস্টেম অন, যেটা থাইলাকয়েডের মধ্যে থাকে। এরা 700 ন্যানোমিটারের সৌরশক্তিকে শোষণ করে এই ক্লোরোফিল গুচ্ছ। এই শক্তি শোষণ করার পরে ক্লোরোফিলের এই শক্তি
একটা ক্লোরোফিল অণু থেকে আরেকটা ক্লোরোফিল অণুতে স্থানান্তরিত হয়। এইভাবে শক্তি স্থানান্তরিত হতে হতে সর্বশেষ শক্তি এসে জমা হয় একেবারে মাঝে থাকা ক্লোরোফিল অণুর মধ্যে। এই যে ক্লোরোফিল অণুটা, এটা ক্লোরোফিল এ, এখানে সব শক্তি এসে জমা হয়। প্রচুর সৌরশক্তি এখানে জমা হয়ে গেলে এই ক্লোরোফিল থেকে ইলেকট্রন বিচ্যুত হয়। এই ইলেকট্রন উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন। এই ইলেকট্রন বিচ্যুত হয়, এই ক্লোরোফিল থেকে যে ইলেকট্রন বিচ্যুত হয়ে যায়, এই ইলেকট্রনকে গ্রহণ করে বিভিন্ন ধরনের বাহক, থাইলাকয়েডের মধ্যে থাকা বিভিন্ন ধরনের যৌগিক ইলেকট্রন বাহক। প্রথমে ইলেকট্রন গ্রহণ করে যে পদার্থটি, তার নাম ফেরিডক্সিন, সংক্ষেপে বলা হয় এফডি। এই যে এফডি বা ফেরিডক্সিন বাহক ইলেকট্রনটাকে গ্রহণ করলো। তারপর এই ইলেকট্রন এফডি বাহকের কাছ থেকে স্থানান্তরিত হয় সাইটোক্রোমের কাছে। সাইটোক্রোমও একটি যৌগিক পদার্থ, যে যৌগিক পদার্থ ইলেকট্রন বাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাইটোক্রোম, এখানে সাইটোক্রোম B6 এবং সাইটোক্রোম F, দু রকমের সাইটোক্রোম এখানে কাজ করে। B6 সাইটোক্রোম B6 এবং সাইটোক্রোম F, দুটো সাইটোক্রোম এখানে কাজ করে, B6 এবং F। এই সাইটোক্রোম B6 এবং F এ যখন ইলেকট্রন স্থানান্তরিত হয় এফডির কাছ থেকে, অর্থাৎ ফেরিডক্সিনের কাছ থেকে, তখন এই যে সাইটোক্রোম থেকে যে ইলেকট্রন এলো, যে এই ইলেকট্রনের মধ্যে যে অতিরিক্ত শক্তি ছিল, সৌরশক্তি, সেই শক্তির কিছুটা ত্যাগ করে ইলেকট্রন। শক্তি ত্যাগের ফলে সেই ইলেকট্রনের এই শক্তি গ্রহণ করে এডিপি এবং ফসফরাসের সাথে যুক্ত হয়ে তৈরি করে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এইভাবে সৌরশক্তি ক্লোরোফিলের মধ্যে থেকে ইলেকট্রনের মাধ্যমে চলে এলো এটিপির মধ্যে। এরপরেও ইলেকট্রনে কিছুটা শক্তি থেকে যায়। এই ইলেকট্রন এরপরে যখন সাইটোক্রোম যৌগের কাছে স্থানান্তরিত হয়, তখন সাইটোক্রোম B6 এবং F, সাইটোক্রোম B6 এবং F কিছু, এখানে ইলেকট্রন কিছুটা শক্তি ত্যাগ করে। সেই শক্তিতে আবার একটা এডিপির সঙ্গে একটা ফসফরাস যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। এবার এই যে দুটো পর্যায়ে শক্তি ত্যাগ করার পরে এই ইলেকট্রন কিন্তু স্বাভাবিক ইলেকট্রন হয়ে যায়, এর মধ্যে আর অতিরিক্ত সৌরশক্তি থাকে না। তখন এই ইলেকট্রন সাইটোক্রোমের কাছ থেকে প্লাস্টোসায়ানিন বলে আরেকটা যৌগের কাছে স্থানান্তরিত হয়। এর নাম প্লাস্টোসায়ানিন, PC মানে হচ্ছে প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিন। এই প্লাস্টোসায়ানিনে স্থানান্তরিত হয়। প্লাস্টোসায়ানিনের কাছ থেকে আবার এই ইলেকট্রন চলে যায় ক্লোরোফিলের কাছে। অর্থাৎ যে ক্লোরোফিল কণা থেকে ইলেকট্রন বিচ্যুত হয়েছিল, সেই ইলেকট্রন বিভিন্ন বাহক ফেরিডক্সিন, সাইটোক্রোম B6F, প্লাস্টোসায়ানিন পথে আবার ক্লোরোফিল অণুতে ফিরে যায়। এবং এই পথে তার পথে কি হয়, সে যে অতিরিক্ত সৌরশক্তি গ্রহণ করেছিল সেই শক্তি ত্যাগ করে, সেই শক্তি নিয়ে নেয় এডিপি এবং তার সাথে ফসফরাস যুক্ত হয়ে তৈরি করে ফেলে এটিপি। এইভাবে চক্রাকারে ইলেকট্রন আবর্তিত হয় যখন ইলেকট্রন সক্রিয় হয়ে ওঠে। এইভাবে চক্রাকার যে ইলেকট্রনের আবর্তন ঘটে এবং সেই পদ্ধতিতে যে এটিপি তৈরি হয়, এইভাবে এটিপি তৈরি হওয়াকে বলা হয় ফোটোফসফোরিলেশন। এইভাবে এটিপি তৈরি হওয়াকে বলা হয় ফোটোফসফোরিলেশন। এই ফোটোফসফোরিলেশন সালোক সংশ্লেষ পদ্ধতিতে দুরকম ভাবে হতে পারে। তার মধ্যে একটা পদ্ধতি আমরা এখানে দেখে নিলাম, যে ক্লোরোফিল কণা থেকে ইলেকট্রন বিচ্যুত হয়ে বিভিন্ন বাহকের মধ্যে দিয়ে স্থানান্তরিত হয়ে আবার ক্লোরোফিলে ফিরে আসে। মাঝপথে যে শক্তি ত্যাগ করে তা দিয়ে এডিপির সঙ্গে ফসফরাস যুক্ত এটিপি তৈরি হয়। এই চক্রাকার আবর্তনকে বলা হয় চক্রাকার ফোটোফসফোরিলেশন। চক্রাকার, এই ফোটোফসফোরিলেশনের নাম চক্রাকার, চক্রাকার ফোটোফসফোরিলেশন, সাইক্লিক ফোটোফসফোরিলেশন। তাহলে ফোটোফসফোরিলেশনের আমরা প্রথম যে ভাগটা পেলাম সেটা হলো চক্রাকার ফোটোফসফোরিলেশন, সেটা এইভাবে সংগঠিত হয়। এছাড়াও আরো একরকম ভাবে ফোটোফসফোরিলেশন সংগঠিত হয়, সেটা আমরা এরপরে আমাদের আলোচনাতে আসবে। আমরা আলোচনাতে এগোতে থাকি, আমরা এরপরে পেয়ে যাব। তাহলে এই যে ক্লোরোফিল কণা থেকে যে ইলেকট্রন বিচ্যুত হলো, সেই ইলেকট্রন
এইভাবে চক্রাকার পথে আবর্তিত হয়ে ক্লোরোফিলে ফিরে এলো এবং তার মধ্যে দিয়ে এটিপি তৈরি করলো। এইভাবে সৌরশক্তি কোষস্থ যৌগ এটিপির মধ্যে জমা হতে থাকে। সালোক সংশ্লেষে আলোক শক্তি এইভাবে উদ্ভিদ কোষের মধ্যে জমা হতে থাকে ফটোফসফোরিলেশনের মাধ্যমে, আলোক ফসফরিভবনের মাধ্যমে। এটাকে বাংলায় বলে আলোক ফসফরিভবন। এরপরে কি হয়? তবে সবসময় কিন্তু এইভাবে এই পথে ইলেকট্রন সঞ্চালিত হবে না। এই যে চক্রাকার ফটোফসফোরিলেশন প্রথমেই আমরা যেটা আলোচনা করে নিলাম, অনেক সারাদিন ধরেই কিছু ক্লোরোফিল অণু এইভাবে ইলেকট্রন সঞ্চালিত করে শক্তি তৈরি করে যাবে, শক্তি এটিপির মধ্যে আবদ্ধ করে যাবে। কিন্তু সবসময় কিন্তু ইলেকট্রন এই পথে সঞ্চালিত হবে না, অন্য পথে অন্যভাবেও এই ইলেকট্রন সঞ্চালিত হবে। আমরা এবার একটু সেই পর্যায়টা দেখে নেব। তাহলে ফটোফসফোরিলেশনের একটা ভাগ আমরা চক্রাকার ফটোফসফোরিলেশন আমরা পড়ে ফেললাম। এবারে আমরা এই অংশটা বাদ দেব, বাদ দিয়ে আমরা দেখব অন্য কোনভাবে এই পথ সংগঠিত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু পথটা একটু অন্যভাবে হবে, আমরা একটু দেখে নেব। আমরা এই পর্যায়ের এই অংশগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, যেহেতু আমাদের এই চক্রাকার ফটোফসফোরিলেশন আমাদের আলোচনা হয়ে গেছে। এবারে অচক্রাকার ফটোফসফোরিলেশন হবে এবং সেটা কিভাবে সংগঠিত হবে আমরা আলোচনা করব। এবং প্রকৃতপক্ষে সালোক সংশ্লেষের সম্পূর্ণ বিক্রিয়া হতে গেলে এই অচক্রাকার ফটোফসফোরিলেশনই হতে হবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যে ইলেকট্রন সক্রিয় হলো, ইলেকট্রন বেরিয়ে গেল ক্লোরোফিল থেকে, সেই ইলেকট্রন কিন্তু এই ফটোসিস্টেম অনেক ইলেকট্রন কিন্তু আর এখানে ফিরে আসবে না। এখান থেকে ইলেকট্রন কিন্তু এখানে আর ফিরে আসবে না। এই ইলেকট্রন, এই উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন চলে যাবে আর একটা অন্য যৌগের কাছে, যে যৌগের নাম NADP এর কাছে চলে যাবে এই ইলেকট্রন। আমরা দেখবো এরপরে কি কি ঘটে, আমরা পরপর আলোচনায় যাব। ব্যাপারটা একটু সবাই ভালো করে বোঝার চেষ্টা করো। NADP ইলেকট্রন চলে যাবে এর কাছে, 2E এর কাছে চলে যাবে, এর সাথে গিয়ে ইলেকট্রন যুক্ত হবে। এরপরে আর কি হবে আমরা দেখব। এই পর্যন্ত ইলেকট্রন চলে, অর্থাৎ এই ক্লোরোফিলের কাছে ইলেকট্রন এলো না, এই ক্লোরোফিলের কাছে ইলেকট্রন এলো না। তাহলে ক্লোরোফিল কি সক্রিয় হয়ে থাকলো। তখন কি করবে? ওই সক্রিয় ক্লোরোফিল মূলরোম দ্বারা শোষিত জল H2O, ওই জলকে ভেঙে দেবে। ওই জলকে কে ভেঙে দেবে? ওই জলকে ভেঙে দেবে এই সক্রিয় ক্লোরোফিল। এই সক্রিয় ক্লোরোফিল জলকে ভেঙে দেবে। জলকে কিসে ভেঙে দেবে? দুটো আয়নে। একটা আয়নকে বলা হয় H+ আয়ন বা হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন। আর একটাকে বলা হয় OH- আয়ন অর্থাৎ হাইড্রক্সিল আয়ন। দুটো আয়নে ভেঙে দেবে হাইড্রক্সিল আয়ন। কে ভেঙে দেবে? হাইড্রক্সিল আয়ন। কে ভেঙে দেবে? জলকে। জলকে ভেঙে দেবে সক্রিয় ক্লোরোফিল। কিসে ভেঙে দেবে? হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে। কিভাবে এই জলটাকে ভাঙছে আমরা এবারে দেখব, এবং তখনই অচক্রাকার ফটোফসফোরিলেশন হবে। এবং সেখানে আরো একটা রঞ্জক তন্ত্র কাজ করবে, ফটোসিস্টেম কাজ করবে, তাকে বলা হয় ফটোসিস্টেম 2। এটা যেমন ছিল ফটোসিস্টেম 1, এটা ফটোসিস্টেম 2, আর একটা রঞ্জক তন্ত্র। এই রঞ্জক তন্ত্র কিন্তু সৌরশক্তি থেকে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করবে। 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মিকে শোষণ করবে। করে এই শক্তি পরপর ক্লোরোফিল তার মধ্যবর্তী ক্লোরোফিলে স্থানান্তরিত করবে। মাঝের ক্লোরোফিল থেকে দুটো ইলেকট্রন বিচ্যুত হবে। এই উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন, এই উচ্চ শক্তি সম্পন্ন, আমরা ফটোসিস্টেম 2টাকে এই পাশে লিখছি PS2। এই উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন চলে যাবে প্লাস্টোকুইননের কাছে, প্লাস্টোকুইননের কাছে চলে যাবে। এরপর এই প্লাস্টোকুইনন থেকে এই ইলেকট্রন স্থানান্তরিত হবে সাইটোক্রোমের কাছে, সাইটোক্রোম B6F এর কাছে স্থানান্তরিত হবে। এবারে এই ইলেকট্রন, এই ক্লোরোফিলের ইলেকট্রন এর কাছে গিয়ে, সাইটোক্রোম B6 এর কাছে গিয়ে শক্তি ত্যাগ করবে। সেই শক্তি নিয়ে সাইটোক্রোম B6 এর এখানে এডিপির সাথে ফসফরাস যুক্ত হয়ে তৈরি করবে এটিপি।
অর্থাৎ উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তৈরি হলো। এই শক্তি ত্যাগ করে ইলেকট্রন স্বাভাবিক ইলেকট্রনে পরিণত হয়ে গেল। তারপরে ইলেকট্রন চলে যাবে আরেকটা বাহক প্লাস্টোসায়ানিনের কাছে। প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রন চলে যাবে ফটোসিস্টেম অন অর্থাৎ আরেকটা ক্লোরোফিল গুচ্ছর কাছে। অর্থাৎ এই গুচ্ছের ইলেকট্রন চলে গেছে NADP-র কাছে, এই যৌগের কাছে, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেটের কাছে চলে গেছে। এই ফটোসিস্টেম অন, এই যে গুচ্ছ, ফটোসিস্টেম অন মানে এই যে গুচ্ছ ক্লোরোফিল, এই ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন চলে গেছে NADP-র কাছে। ফলে এর কাছে ইলেকট্রনের ঘাটতি ছিল। এর কাছে ইলেকট্রন চলে এলো আরেকটা ক্লোরোফিল গুচ্ছ যার নাম ফটোসিস্টেম 2। তারা 680 ন্যানোমিটার সৌরশক্তি শোষণ করেছে। এদের ক্লোরোফিল এখান থেকে বিচ্যুত হয়ে এই যে প্রথমে প্লাস্টোকুইনন, তারপরে সাইটোক্রোম B6F, এখানে শক্তি ত্যাগ করলো, এটিপি তৈরি হলো। তারপর প্লাস্টোসায়ানিন হয়ে চলে এলো ফটোসিস্টেম 1 এর কাছে। অর্থাৎ ফটোসিস্টেম 2 এর ইলেকট্রন চলে গেল ফটোসিস্টেম 1 এর কাছে। এ ইলেকট্রন পেয়ে এ সুস্থির হয়ে গেল, স্বাভাবিক হয়ে গেল। আর এর ইলেকট্রন কিন্তু চলে গেছে এর কাছে। এখন এর কাছে কিন্তু ইলেকট্রনের ঘাটতি রয়েছে। সেই ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য এ কি করে, জলকে ভেঙে দেয়। জলকে ভেঙে দিয়ে তৈরি করে দুটো জিনিস, একটা হলো H+ আয়ন, এখানে যেটা আমরা দেখেছি H+ আয়ন, আর একটা তৈরি করে OH- আয়ন, হাইড্রক্সিল আয়ন, যেটা আমরা এখানে দেখেছি। এই যে OH- আয়ন তৈরি হলো, এই OH- আয়ন পরপর তৈরি হতে থাকবে। তারপরে এই OH- আয়ন থেকে এখানে যে দুটো OH- আয়ন তৈরি হয়ে যায়, দুটো OH- আয়ন তৈরি হয়ে গেলে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে পরপর, আর এখান থেকে চলে যাবে OH আলাদা হয়ে হাইড্রোজেন, হাইড্রোক্সিল আয়ন থেকে চলে হয়ে গেল হাইড্রোক্সিল মূলক, OH মূলক তৈরি হয়ে গেল। এইভাবে এবার এই ইলেকট্রন চলে আসবে এই ক্লোরোফিলের কাছে, এই ক্লোরোফিলের কাছে এই ইলেকট্রনটা চলে আসবে। অর্থাৎ জলের ইলেকট্রন চলে এলো ক্লোরোফিলের কাছে। এইভাবে একটার পর একটা জল ভাঙবে আর একটার পর একটা ইলেকট্রন এই ক্লোরোফিলের কাছে চলে আসবে। আর এদিকে তৈরি হবে হাইড্রোজেন আয়ন আর তৈরি হবে হাইড্রক্সিল আয়ন, ঠিক আছে। আর এর ইলেকট্রন, তাহলে জলের ইলেকট্রন এলো এর কাছে, ফটোসিস্টেম 2 এর ক্লোরোফিলের কাছে। ফটোসিস্টেম 2 এর ইলেকট্রন বাহকের মধ্যে দিয়ে চলে গেল ফটোসিস্টেম 1 এর ক্লোরোফিলের কাছে, আর ফটোসিস্টেম 1 এর ইলেকট্রন চলে গেল NAD এবং ইলেকট্রনের কাছে। এইখানে চলে গেল এই ইলেকট্রনটা, এর ইলেকট্রনটা চলে গেল এইখানে। এইভাবে সংগঠিত হবে এবং মাঝ পথে তৈরি হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এইভাবে যে এটিপি তৈরি হলো, অর্থাৎ ফটোসিস্টেম 2 এর ইলেকট্রন গেল ফটোসিস্টেম 1 এর কাছে, ফটোসিস্টেম 1 এর ইলেকট্রন গেল NADP-র কাছে, আর জল ভেঙে তার ইলেকট্রন চলে এলো ফটোসিস্টেম 2 এর কাছে। এইভাবে যখন ইলেকট্রনের সঞ্চালন হয় এবং মাঝপথে এটিপি তৈরি হয়, তখন তাকে বলা হয় অচক্রাকার ফটোফসফোরিলেশন। অচক্রাকার বলা হয় তখন ফটোফসফোরিলেশনে। তাহলে এই দুটো পথে ফটোফসফোরিলেশন বা এটিপি সংশ্লেষণ হয় সালোক সংশ্লেষের সময়। অচক্রাকার ফটোফসফোরিলেশনের সময় যেহেতু পুরো স্কিমটা একটা জেড অক্ষরের মতো, তাই একে বলা হয় জেড স্কিম। এবং সালোক সংশ্লেষ যখন সম্পূর্ণতা পাবে তখন এই অচক্রাকার ফটোফসফোরিলেশনই মূলত সংগঠিত হবে। তাহলে আমরা এখানে বুঝে নিলাম। এবারে আরো কিছু আমাদের বুঝতে হবে, এই হাইড্রোজেন হাইড্রক্সিল মূলকের কি হবে এবং হাইড্রোজেন আয়নের কি হবে। হাইড্রক্সিল মূলক এরপরে কি বিক্রিয়া অংশ নেবে, হাইড্রোজেন আয়ন কি বিক্রিয়া অংশ নেবে, আমাদের সেই অংশটুকু একটু বুঝে নিতে হবে। তাহলে এই যে এখানে জলটা ভাঙলো, এখানে জলটা ভাঙলো, এই জায়গাটাকে আমরা এখানে ছোট সমীকরণের মাধ্যমে লিখছি। এই যে জলটা ভাঙলো, এই জলটা ভাঙাকে বলা হয় ফটোলাইসিস। এই প্রক্রিয়াকে বলা হয় আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। এই ফটোলাইসিস বিক্রিয়া প্রথমে রবিন হিল দেখিয়েছিলেন, তাই একে হিল বিক্রিয়াও বলা হয়, হিল বিক্রিয়া। তাহলে হিল বিক্রিয়ার মাধ্যমে এইভাবে জল ভেঙে গেল। জল ভাঙার পরে এই যে একটার পর একটা জল ভাঙবে আর একটার পর একটা হাইড্রক্সিল আয়ন তৈরি হবে। এবার প্রতি 4টে করে হাইড্রক্সিল আয়ন, মানে 4টে করে হাইড্রক্সিল আয়ন যখন তৈরি হয়ে যাবে, প্রতি 4টে করে হাইড্রক্সিল আয়ন একসাথে তারা 4টে ইলেকট্রন ত্যাগ করবে এবং 4টে হাইড্রক্সিল মূলকে পরিণত হয়ে যাবে। 4টে ইলেকট্রন ত্যাগ করলো, 4টে হাইড্রক্সিল মূলকে পরিণত হয়ে গেল এবং সেই ইলেকট্রন আমরা এখানে দেখলাম এই ক্লোরোফিলের কাছে চলে আসবে, ঠিক আছে। এবার এই যে হাইড্রক্সিল
মূলক তৈরি হলো, এটাকে বলা হয় আয়ন, হাইড্রক্সিল আয়ন। যেহেতু আয়নিত ছিল, ইলেকট্রন ত্যাগ করার ফলে এ হয়ে গেল মূলক। এবার এই প্রতি 4টে হাইড্রক্সিল মূলক, 4টে OH পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করবে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন। এই অক্সিজেন পত্ররন্ধ্র দিয়ে গাছের পাতা দিয়ে বেরিয়ে যাবে। এইভাবে জল ভেঙে সালোক সংশ্লেষের সময় অক্সিজেন তৈরি হবে। আর এই যে জলটা পুনর্সংশ্লেষিত হয়ে গেল, এই জলটা কিন্তু আবার ভাঙবে, আবার এই জলটা বিশ্লেষিত হবে, আবার জলটা ভেঙে যাবে। এইভাবে 4টে হাইড্রক্সিল তৈরি হতে লাগবে আসলে 4টে জল। 4টে জল ভেঙে যে 4টে হাইড্রক্সিল হবে, তার মধ্যে 2টো জল আবার তৈরি হয়ে গেল, 2 অণু জল। সেই 2 অণু জল আবার ভেঙে গেল। তো সালোক সংশ্লেষের সময় এইভাবে জল ভাঙবে এবং জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস হবে। আর এই যে তাহলে হাইড্রোজেন আয়নের, হাইড্রক্সিল আয়নের কি হলো আমরা দেখে নিলাম। হাইড্রোজেন আয়নের কি হবে? হাইড্রোজেন আয়ন তৈরি হলো। এই হাইড্রোজেন আয়ন এখান থেকে বেরিয়ে গিয়ে, এই হাইড্রোজেন আয়ন এখান থেকে বেরিয়ে গিয়ে এখানে চলে আসবে, এখানে চলে আসবে। অর্থাৎ আমরা এই জায়গাটাকে একটু মুছে দিচ্ছি, এই জায়গাটা আমাদের দরকার হবে, তীর ধরে টানবো। হাইড্রোজেন আয়নটা চলে আসবে এখানে। এখানে এসে এই হাইড্রোজেন আয়ন 2টো করে H+, একটা করে NADP-র সাথে যুক্ত হবে, দিয়ে তৈরি করবে NADPH+H+। প্রথম অবস্থায় NADP-টা, প্রথম অবস্থায় এই যে NADP, এও আয়নিত অবস্থায় থাকবে, NADP+ দিয়ে তৈরি করবে এইভাবে। একে বলা হয় বিজারিত NADP। বিজারিত NADP তৈরি হলো। অর্থাৎ উৎপন্ন হাইড্রোজেন আয়ন NADP-র সাথে যুক্ত হলো, আর এই 2টো করে ইলেকট্রন এখানে গিয়ে যুক্ত হলো। এখানে এখানে কটা ইলেকট্রনের ঘাটতি ছিল? NADP-র কাছে একটা ইলেকট্রনের ঘাটতি ছিল। হাইড্রোজেনের এখানে 2টো ইলেকট্রনের ঘাটতি, 3টে ইলেকট্রনের ঘাটতি ছিল, 2টো ইলেকট্রন এলো, তার মানে একটা ইলেকট্রনের এখনো ঘাটতি থেকে গেল। সেই জন্য এটাকে এইভাবে লেখা হয় NADPH+। এইভাবে এটাকে লেখা হয়। এইভাবে বিজারিত NADPH তৈরি হবে। অর্থাৎ সালোক সংশ্লেষের পরবর্তী বিক্রিয়া কি সংগঠিত হবে? আমরা 2টো পেয়েছি। 3 নম্বর বিক্রিয়া কি সংগঠিত হবে? 3 নম্বর বিক্রিয়া এখানে সংগঠিত হবে, এই যে হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছে, এই হাইড্রোজেন আয়ন NADP+ এর সাথে যুক্ত হবে, 2টো করে H+ এবং 2টো করে ইলেকট্রন যুক্ত হয়ে তৈরি করবে NADPH+H+। বিজারিত NADPH তৈরি হবে। এটা সালোক সংশ্লেষের আলোক দশার 3য় স্টেপ বা 3য় ধাপ। সালোক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়ার এই যে 3টে ধাপের মধ্যে দিয়ে বিক্রিয়াটা অগ্রসর হয়েছে, সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আরো একটা ব্যাপার দেখে নিয়েছি। সেটাকে যদি আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করি, আমরা কি দেখে নিয়েছি? আমরা দেখে নিয়েছি এখানে চক্রাকার এবং অচক্রাকার পথে, 2টো পথে ATP তৈরি হচ্ছে। অর্থাৎ আরো একটা বিক্রিয়া এখানে সংগঠিত হয়েছে, কি সেটা? ADP-র সাথে PI যুক্ত হয়ে তৈরি করেছে ATP, উচ্চ শক্তি সম্পন্ন ফসফরাস তৈরি করেছে। অর্থাৎ ফসফরিভবন ঘটেছে। এবং সেই ফসফরিভবন যে 2টো পদ্ধতিতে ঘটেছে, একটি পদ্ধতি চক্রাকার পদ্ধতি, আরেকটি পদ্ধতি অচক্রাকার পদ্ধতি, আমরা কিন্তু সেই বিষয়টা ইতিমধ্যেই আমরা এখানে কিন্তু দেখে নিয়েছি। তাহলে সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়া এই কটা প্রক্রিয়ার মাধ্যমে, ধাপের মাধ্যমে সংগঠিত হয়। আমরা যখন পরীক্ষার সময় 9ম শ্রেণীতে লিখবো, আমরা কিন্তু শুধু এই পর্যায়গুলো লিখবো। আমরা এর মধ্যে ফটোফসফোরিলেশন, অর্থাৎ যে লাস্ট ধাপটা ADP-র সঙ্গে ফসফরাস যুক্ত হয়ে ATP তৈরি হওয়া, এই প্রক্রিয়াটা কিন্তু আমরা চক্রাকার অচক্রাকার যখন আলোক দশার বর্ণনা করব, সেই বর্ণনার মধ্যে কিন্তু জেড স্কিমকে আমরা দেখাবো না। যদি প্রশ্নে আমাদের জেড স্কিমকে দেখাতে বলে বা ফটোফসফোরিলেশন কিভাবে হয় সেই প্রশ্ন থাকে, তখন আমাদের এই স্কিম আমাদের দেখাতে হবে। এমনি সালোক সংশ্লেষের আলোক দশা কিভাবে হয় সেটা আমরা সহজ এই 4টে ধাপের মধ্যে দিয়ে আমরা আলোচনা করে ফেলবো। কিন্তু এই 4টে ধাপ সংগঠিত হতে গেলে মূল রাসায়নিক বিক্রিয়াটা যেভাবে ঘটে, সেটা প্রথম একটা হচ্ছে চক্রাকার ফটোফসফোরিলেশন। আগে আমরা দেখে নিয়েছি, এখানে সালোক সংশ্লেষে ক্লোরোফিলের অণু ইলেকট্রন এইভাবে পথে ক্লোরোফিলের কাছে ফিরে এসেছিল। আর অচক্রাকার ফটোফসফোরিলেশন যেটা জেড স্কিমের মাধ্যমে সংগঠিত হচ্ছে, সেটাও আমরা ভালোভাবে বুঝে নিয়েছি। এইভাবে সম্পূর্ণ বিক্রিয়াটা সংগঠিত হয়। কিন্তু আমরা সহজ সরলভাবে যদি সালোক সংশ্লেষের আলোক দশাকে বিক্রিয়া করি,
বিক্রিয়াকে বর্ণনা করি আমরা এই 4টে দশার মাধ্যমে আমরা বর্ণনা করব। এবার আমরা সেই আলোচনায় চলে আসব। যদি আমাদের বলে সালোক সংশ্লেষের আলোক দশা বর্ণনা করে এই প্রশ্ন থাকে, তাহলে আমরা সহজভাবে সহজ পদ্ধতিতে কিভাবে সালোক সংশ্লেষের এই আলোক দশা বর্ণনা করব। সালোক সংশ্লেষের আলোক দশা বর্ণনা করতে গিয়ে প্রথমে আমরা লিখব যে সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় সংঘটিত হয়। আমরা ইতিমধ্যে সে আলোচনা করে ফেলেছি। ক্লোরোপ্লাস্টিডের গ্রানার থাইলাকয়েড থলির মধ্যে সংঘটিত হয়। বিক্রিয়া কি হয়? বিক্রিয়ার শুরুতেই স্বাভাবিক বা নিষ্ক্রিয় ক্লোরোফিল, সেই ক্লোরোফিল সূর্যের আলোর ফোটন কণা শোষণ করে, সূর্যের আলোর ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়ে ওঠে এবং এই সক্রিয় ক্লোরোফিল থেকে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন আলাদা হয়ে যায় এবং ক্লোরোফিল আয়নিত হয়, ফলে সক্রিয় ক্লোরোফিলে পরিণত হয়। এই আয়নিত ক্লোরোফিল বা সক্রিয় ক্লোরোফিল এবার কি করে? মূলরোম দ্বারা শোষিত জল H2O যেটা পাতায় চলে এসেছে জাইলেম করার মধ্যে দিয়ে, সেই জলকে ভেঙে দেয়। ভেঙে দেয় কিসে? হাইড্রোজেন আয়ন H+ আয়ন এবং হাইড্রক্সিল আয়ন OH- আয়নে। জলের এই যে ভেঙে দেওয়াকে বলা হয় ফটোলাইসিস। বিজ্ঞানী রবিন হিল প্রথম এই আলোক বিক্রিয়া প্রমাণ করেছিলেন, এই জল ভাঙাকে প্রমাণ করেছিলেন, তাই একে হিল বিক্রিয়াও বলা হয়। এবারে এই যে হিল বিক্রিয়ার মাধ্যমে যে জলটা ভেঙে গেল দ্বিতীয় পর্যায়ে সালোক সংশ্লেষের, তারপরে কি হয়? তারপরে এই যে হাইড্রক্সিল আয়ন তৈরি হলো, এই হাইড্রক্সিল আয়ন একটার পর একটা জল ভাঙবে আর একটা করে হাইড্রক্সিল আয়ন তৈরি হবে। প্রতি 4 অণু জল ভাঙলে 4 অণু হাইড্রক্সিল আয়ন এবং 2 অণু হাইড্রোজেন আয়ন তৈরি হবে। 4 অণু যদি জল ভাঙে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4টে হাইড্রক্সিল আয়ন তৈরি হবে, 4টে হাইড্রোজেন আয়ন তৈরি হবে। এবার এই যে 4 অণু জল ভাঙলে 4টে হাইড্রক্সিল আয়ন তৈরি হবে। 4টে হাইড্রক্সিল আয়ন তখন 4টে ইলেকট্রন ত্যাগ করে 4টে হাইড্রক্সিল মূলকে পরিণত হবে। একে তখন বলা হবে হাইড্রক্সিল মূলক। আর ইলেকট্রনটা বিচ্যুত হয়ে যাবে। এই ইলেকট্রন ক্লোরোফিলের কাছে চলে যাবে। এই ইলেকট্রন চলে যাবে ক্লোরোফিলের কাছে। জলের ইলেকট্রন ক্লোরোফিলের কাছে চলে যাবে। ক্লোরোফিল তখন সুস্থিত হবে। আর কি হবে? এই যে হাইড্রক্সিল মূলক তৈরি হলো, এই হাইড্রক্সিল প্রতি 4টে মূলক আবার পরস্পরের সাথে বিক্রিয়া হয়ে 2 অণু জল তৈরি করবে এবং 1 অণু অক্সিজেন তৈরি করবে। এই অক্সিজেন পাতার পত্ররন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে আসবে। এইভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় জল ভেঙে। আর কি উৎপন্ন হবে? 2 অণু জল। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই 4 অণু হাইড্রক্সিল মূলক, 4 অণু হাইড্রক্সিল মূলক আমরা পেয়েছিলাম কত অণু জল থেকে? 4 অণু জল থেকে। আবার 2 অণু জল তৈরি হয়ে গেল। অর্থাৎ যতটা জল ভাঙছে তার অর্ধেক জল আবার পুনঃসংশ্লেষিত হয়ে যাচ্ছে, সেই জল আবার ভাঙবে এবং এইভাবে চক্রাকার চলতে থাকবে। সেই জন্য সালোক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়াতে আমরা সমীকরণের আমরা বিক্রিয়ক পদার্থ বাদিকে আমরা লিখেছিলাম যত অণু জল, যত অণু জল বিক্রিয়ার শেষে তার অর্ধেক জল হচ্ছে সেটা দেখিয়ে দিয়েছিলাম আমরা। 12 অণু জল বিক্রিয়ার শুরুতে অংশ নিয়েছিল, 6 অণু জল আবার আমরা শেষে ফেরত দেখিয়েছিলাম এই কারণে। এরপরে কি হবে? এইভাবে জল ভেঙে গেল, অক্সিজেন উৎপন্ন হয়ে গেল 2 নম্বর পয়েন্টের মধ্যে দিয়ে। তারপরে আমাদের 3 নম্বর পর্যায়ে কি? এই যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হলো, সেই হাইড্রোজেন আয়ন NADP যৌগের সাথে যুক্ত হয়ে NADP+ যৌগের সাথে যুক্ত হলো, তার সাথে দুটো ইলেকট্রনও যুক্ত হলো। এই ইলেকট্রন কার ইলেকট্রন? এই ইলেকট্রন এই ক্লোরোফিলের ইলেকট্রন। এই ইলেকট্রন এখানে যুক্ত হলো, যুক্ত হয়ে তৈরি করলো বিজারিত NADPH+H+। একটা ইলেকট্রনের এখানে ঘাটতি থেকে গেল, সেজন্য H+ থেকে গেল, কারণ এখানে NADP তে প্লাস ছিল, একটা ইলেকট্রনের ঘাটতি ছিল, এখানে দুটো ইলেকট্রনের ঘাটতি, দুটো হাইড্রোজেনে। এখানে আমরা দুটো ইলেকট্রন দিতে পেরেছি, 3টে ইলেকট্রনের ঘাটতি ছিল, দুটো দিতে পেরেছি, তাই একটা এখন ইলেকট্রনের ঘাটতি থেকে গেল। এইভাবে NADP+, তার সাথে দুটো হাইড্রোজেন আয়ন, দুটো ইলেকট্রন যুক্ত NADPH+ তৈরি হলো, বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিট্রোটাইড তৈরি হলো। এবারে এই পদার্থটা কিন্তু চলে যাবে স্ট্রোমার ভেতর থেকে, এই পদার্থটা গ্রানার ভেতর থেকে চলে যাবে কিন্তু স্ট্রোমার মধ্যে, কারণ সালোক সংশ্লেষের পরবর্তী বিক্রিয়া হবে স্ট্রোমাতে, ফলে এই পদার্থটা কিন্তু চলে যাবে স্ট্রোমার মধ্যে পরবর্তী বিক্রিয়ায় অংশ নেবার জন্য। জল চলে যাবে পরিবেশে। আর কি হলো?
ক্লোরোফিল যে সৌরশক্তি শোষণ করেছিল, সেই সৌরশক্তি ইলেকট্রনের মধ্যে দিয়ে বিভিন্ন বাহকের মধ্যে দিয়ে চক্রাকার এবং অচক্রাকার পথে সঞ্চালিত হওয়ার সময় যে শক্তি ত্যাগ করেছে, সেই শক্তি এডিপি গ্রহণ করেছে এবং তার সাথে ফসফরাস যুক্ত হয়ে এটিপি তৈরি হয়েছে, উচ্চ শক্তি সম্পন্ন। এইভাবে সূর্যের শক্তির সাহায্যে এডিপির সঙ্গে ফসফরাস যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়ার ঘটনাকে বলা হয় ফটোফসফোরিলেশন, আলোক ফসফরিভবন। এই আলোক ফসফরিভবন ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি দুটো পথে সম্পন্ন হয়, একটা চক্রাকার পথ আর একটা অচক্রাকার পথ। তাহলে এই হলো সালোক সংশ্লেষের আলোক দশা। এই এটিপি কিন্তু এবার এটিপিও কিন্তু চলে যাবে পরবর্তী বিক্রিয়া অংশ নেওয়ার জন্য স্ট্রোমার মধ্যে। এই এটিপিও চলে যাবে স্ট্রোমার মধ্যে আলোক নিরপেক্ষ দশায় বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য। তাহলে এই হলো সালোক সংশ্লেষের আলোক দশা। আলোক দশা যখন বর্ণনা করতে বলবে, আমরা 4টে পয়েন্টকে ছোট ছোট করে বর্ণনা করব এবং আমরা প্রত্যেকটা রাসায়নিক সমীকরণটা দিয়ে দেব, যেটা তোমাদের বইয়েও সুন্দরভাবে বলা আছে। এবং কিভাবে এডিপির সঙ্গে ফসফরাস যুক্ত এটিপি তৈরি হয়, অর্থাৎ ফটোফসফোরিলেশন হয়, তার পদ্ধতি দুটো, চক্রাকার অচক্রাকার। এই জায়গাটা একটু কঠিন, সেটাও আমরা এর মধ্যে আলোচনা করে নিয়েছি। প্রথমেই চক্রাকার করে নিয়েছি, তারপরে অচক্রাকার এখন আমাদের মনে রিপ্রেজেন্ট করা রয়েছে। তাহলে পুরো ব্যাপারটা তোমরা পড়বে, ভালোভাবে বোঝার চেষ্টা করবে ক্লাসটা, তারপর তোমরা পাঠ্যপুস্তক পড়ে ধারণাটা পরিষ্কার করবে। পাঠ্যপুস্তকে মাত্র অল্প কটা পয়েন্টের মধ্যে দিয়ে তোমাদের ব্যাপারটা বলা আছে। তোমাদের পাঠ্যপুস্তকে এই চক্রাকার আর অচক্রাকার ফটোফসফোরিলেশন বিস্তারিতভাবে দেওয়া নেই। স্কিমটা দেওয়া আছে কিছু কিছু লেখকের বই, কিছু কিছু লেখকের বই সেটা দেওয়াও নেই। খালি বলা আছে ফটোফসফরিভবন দুটো পদ্ধতিতে হয়, চক্রাকার এবং অচক্রাকার। আমাদের সেভাবে বললেই হবে। শুধুমাত্র এই 4টে পয়েন্টকে আমরা বর্ণনা করব এবং রাসায়নিক সমীকরণগুলো লিখব, তাহলেই সালোক সংশ্লেষের প্রক্রিয়া আমাদের পড়া হয়ে যাবে। এবারে আমরা এই প্রক্রিয়াটা ভালোভাবে বুঝে নেওয়ার পরে তারপর আমরা আমাদের পাঠ্যপুস্তক থেকে আমরা ভালোভাবে পুরো ব্যাপারটাকে আমরা আয়ত্ত করে ফেলব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো।